আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম যে প্রিসিপিটেশন টেস্ট নিয়ে, অর্থাৎ প্রিসিপিটেশন টেস্ট ইন আগার মিডিয়া বাই সিঙ্গেল ডিফিউশন আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো ডাবল ডিফিউশন। একদম একই রকম, জাস্ট ডিফারেন্সটা কোথায় দেখেন। এটা হলো একটা আগার মিডিয়া, ঠিক আছে। এখন এই আগার মিডিয়ার মধ্যে আমরা যেটা করব, এক পাশে পেশেন্টের সিরামটা রাখলাম ড্রপ, আরেক পাশে আমরা আমাদের অ্যান্টিবডি, নোন অ্যান্টিবডি, আমরা জানি এটা কোন অ্যান্টিবডি, অর্থাৎ কোন অ্যান্টিজেনের এগেইনস্টে সে কাজ করে, এরকম একটা জানা অ্যান্টিবডির স্যাম্পল রাখলাম। দেখেন, রাখার পরে এখন এই যে এটা হলো আননোন অ্যান্টিজেন, আর এখানে হলো নোন অ্যান্টিবডি, ঠিক আছে। তাহলে এটা নিয়েছি কার থেকে, এই স্যাম্পলটা, এটা নিয়েছি পেশেন্টের সিরাম। এটা আমরা জানি না এই সিরামের মধ্যে আদৌ কোন অ্যান্টিজেনটা আছে, কিন্তু আমরা এখানে যে অ্যান্টিবডিটা দিয়েছি আমরা জানি যে এই অ্যান্টিবডিটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া এ অ্যান্টিজেন, ধরেন বোঝানোর জন্য বলছি যে এ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ। তাহলে এখন যতই সময় যেতে থাকবে ততই এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিগুলো ডিফিউশন হয়ে দূরে যেতে শুরু করবে, ঠিক আছে। ধরেন আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, যে পেশেন্টের সিরামে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার এ অ্যান্টিজেন বা এ এপিটপটা প্রেজেন্ট, ঠিক আছে, সুবিধার্থে। তো ধরেন এখানে হলো এপিটপ গুলো কিংবা অ্যান্টিজেন গুলো পেশেন্টের সিরামের মধ্যে ওরা আছে ডিসলভড অবস্থায়, আর এখানে এই এ এপিটপের এগেইনস্টে অ্যান্টিবডি গুলো আমরা দিয়েছি এবং আমরা এই অ্যান্টিবডিকে জানি যে সে এ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করে। তো সময়ের সাথে সাথে এই অ্যান্টিজেন গুলো বা এপিটপ গুলো ওরা ডিফিউশন হবে। আগের ভিডিওতে যেভাবে বলেছিলাম, ওরা যত বেশি দূরে যেতে থাকবে ওদের ঘনত্ব তত কমবে, আর সোর্সের কাছাকাছি যেখানে সিরামের ড্রপটা আছে সেখানে কনসেন্ট্রেশন বেশি। একইভাবে এই অ্যান্টিবডিগুলো ডিফিউশন হতে থাকবে সোর্স থেকে, যে জায়গায় আমরা ড্রপটা ফেলেছি। তাহলে এই যে দেখেন, এগুলো হচ্ছে অ্যান্টিবডি, সোর্সের কাছাকাছি দেখেন ওদের ডেনসিটি অনেক বেশি, যত দূরে যাচ্ছে তত ডেনসিটি কমছে, এবং এই জায়গাটাতে এসে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সংখ্যা প্রায় সমান হয়ে গেছে। এই জোনটাতে এসে ধরে নেন বোঝার জন্য, তাহলে এটা হবে জোন অফ ইকুইভ্যালেন্স। জোন অফ ইকুইভ্যালেন্স, ওকে। তাহলে প্রিসিপিটেশন সবচেয়ে বেশি কোন জোন হবে, এই জোনটাতেই হবে, কারণ এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্স সবচেয়ে বেশি তৈরি হবে। কেন? কারণ এই জায়গাটাতে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সংখ্যা প্রায় সমান, ফলে আপনি এখানে একটা প্রিসিপিটেশন দেখতে পাবেন এভাবে। তাহলে একটু খেয়াল করেন তো, এখানে অ্যান্টিজেনও ডিফিউশন হয়েছে, অ্যান্টিবডিও ডিফিউশন হয়েছে, এই কারণেই এটা হলো ডাবল ডিফিউশন। এই কারণে এটাকে বলছি ডাবল ডিফিউশন। কিন্তু আগেরটাতে দেখেন, আপনাদের দেখাই, তাহলে কম্পারিজনটা ধরতে পারবেন ইনশাআল্লাহ।
দেখেন এখানে অনলি অ্যান্টিজেনটাই ডিফিউশন হয়েছে, আর অ্যান্টিবডি আগেই আগার মিডিয়াতে সেট আপ করা ছিল, তাই এটা হলো সিঙ্গেল ডিফিউশন। সিঙ্গেল ডিফিউশন, ঠিক আছে? আশা করি বুঝে গেছে বিষয়টা। এখন আসেন এই যে ডাবল ডিফিউশন, এটাকে ল্যাঞ্চের ফিগার নাম্বার 64.4 এ আপনারা একটা জিনিস দেখতে পাবেন। সেখানে ধরেন এখানে হলো পেশেন্টের সিরামটা নিলাম এবং এই সিরামে এ অ্যান্টিজেন আছে, হ্যাঁ এ অ্যান্টিজেন আছে, এবং এখানে আমি পেশেন্টের আরেক ড্রপ সিরাম নিলাম, সেখানেও এ অ্যান্টিজেন আছে। তাহলে ধরে নেন আমরা এখন আগার মিডিয়ার ভেতরে, এই যে এই আমরা এখন আগার মিডিয়ার মধ্যে আছি, হ্যাঁ এই বক্সটা হচ্ছে আগার মিডিয়া। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে দিব অ্যান্টি এ, অর্থাৎ এই অ্যান্টিজেন এ এগেইনস্টে অ্যান্টিবডি, তার মানে অ্যান্টি এ দিলাম এখানে। আচ্ছা, এটা আমরা জানি, ওকে। এখন সময়ের সাথে সাথে এখানে যে অ্যান্টিজেন গুলো আছে, এখানে যে অ্যান্টিজেন গুলো আছে পেশেন্টের সিরামের মধ্যে, ওরা কি হবে, ডিফিউশন হবে। বললাম না একটু আগে যেরকম বললাম ডিফিউশন হবে। এখানে যেগুলো আছে সেগুলো এরকম চারদিকে ডিফিউশন হতে শুরু করবে। এখন এদিকে ডিফিউশন হয়ে তো কোনো লাভ নাই, কারণ এখানে তোমার অ্যান্টিবডিতে আসছে না, ঠিক আছে? তাহলে আমরা এদিকটা কাউন্ট করছি আর কি। তো ডিফিউশন হয়ে হয়ে দেখেন এই রিজিয়নটাতে, আর এটা থেকে এই রিজিয়নটাতে, এই আচ্ছা, আর এদিকে অ্যান্টিবডিটাকে আমি লাল দিয়ে বোঝাচ্ছি, তাহলে সেও ডিফিউশন হচ্ছে, ডিফিউশন হচ্ছে, ডিফিউশন হয়ে সে চারদিকে ছড়িয়ে যাচ্ছে অ্যান্টিবডি গুলো, এবং এই জোনটাতে এসে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বেশি হবে, কারণ জোন অফ ইকুইভ্যালেন্স এই জায়গাটাতে। ফলে আপনি এখানে একটা প্রিসিপিটেশন দেখতে পাবেন, ঠিক আছে? এখন যত বেশি আমি এদিকে যাব, তত দেখেন এখানে হয়তো অ্যান্টিজেনটা পাবো বেশি একটু, বাট অ্যান্টিবডিটা তো এত দূরে যেতে যেতে তার সংখ্যা কমে যাবে অ্যান্টিজেনের তুলনায়। ফলে এখানে আমি প্রিসিপিটেশন দেখতে পাবো না, প্রিসিপিটেশন এই জোনটাতে তেমন হবে না। যেখানে অপটিমাম লেভেলে থাকবে ওরা দুজনেই সমান সংখ্যক, সেখানে পেলাম। আচ্ছা, কিন্তু দেখেন আমি তো এখানেও এই অ্যান্টিজেনের একটা সিরাম ড্রপ দিয়েছি, ফলে ওর থেকে ডিফিউশন হয়ে এখানে যেগুলো আসছে ওরা অপটিমাম লেভেলে আছে, এবং অ্যান্টিবডি গুলো ডিফিউশন হয়ে এখানে অপটিমাম লেভেলে আসলো, ফলে এখানে একটা জোন অফ ইকুইভ্যালেন্স হবে। ফলে আপনি এখানেও একটা প্রিসিপিটেশন লাইন দেখতে পাবেন। ফলে প্রিসিপিটেশন লাইনটা কিরকম দাঁড়ায় দেখেন, এখানে হলো এ অ্যান্টিজেন, এখানে একটা এ অ্যান্টিজেন দিলাম, আর এখানে আমরা অ্যান্টি এ দিলাম, অ্যান্টি এ, ঠিক আছে, অ্যান্টিবডিটা। ফলে আপনি প্রিসিপিটেশন লাইনটা দেখেন আমি এখানে আঁকছি, এরকম পাবেন। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো বিষয়টা। তার মানে আমরা বুঝতে পারলাম যে পেশেন্টের এই সিরামের মধ্যে এ অ্যান্টিজেন আছে, কারণ না হলে এখানে তো প্রিসিপিটেশন হতো না, তাই না? আচ্ছা, এখানেও আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এবার আরেকটা সিচুয়েশন আপনাদেরকে দিই। ধরেন যে এখানে পেশেন্ট থেকে একটা সিরামের ড্রপ ফেললেন, আমরা এখন আবার আগার মিডিয়ার মধ্যে আছি, ধরেন সবুজ এটা হলো আগার মিডিয়া ব্যাকগ্রাউন্ডটা। এখানে আমরা একটা পেশেন্ট থেকে সিরাম নিয়ে এখানে ড্রপ করলাম, এবং এখানের মধ্যে আছে বি অ্যান্টিজেন, এবং এখানে অন্য একজন পেশেন্ট থেকে আরেকটা সিরাম নিলাম, সেখানে আছে সি অ্যান্টিজেন, এবং আমরা কি করলাম যে অ্যান্টি বি এখানে ফেললাম, এটা হলো অ্যান্টি বি। আচ্ছা, এখন সময়ের সাথে সাথে এগুলো ডিফিউশন হবে, আর এটাও ডিফিউশন হবে। এখন একটা জিনিস আপনাদের বুঝতে হবে
সেটা হলো এই যে বি অ্যান্টিজেন এবং এই যে সি অ্যান্টিজেন, এই দুজনের স্ট্রাকচারের মধ্যে একটু সিমিলারিটি আছে, একটু মিল আছে তাদের গঠনে। ফলে এই যে আমরা এখানে অ্যান্টি ভি দিলাম, কিছু অ্যান্টি ভি বি অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করবে, কারণ এটা তো অ্যাকচুয়ালি বি অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি। আবার বি এর সাথে সি অ্যান্টিজেনের স্ট্রাকচারাল মিল থাকায় অ্যান্টিবডি বি গুলো কিছু কিছু আবার সি অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। কেন হচ্ছে এটা? কারণ হলো যে বি এবং সি এর স্ট্রাকচারে মিল আছে, সিমিলারিটি আছে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, তাহলে এই বি সিরাম থেকে অ্যান্টিজেন গুলো ডিফিউশন হয়ে মনে করেন এরকম কন্ডিশনে আছে, হ্যাঁ, এরকম একটা কন্ডিশন তৈরি হলো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আবার সি, এই যে সি অ্যান্টিজেন বিশিষ্ট সিরাম থেকে সেগুলো আবার ডিফিউশন হচ্ছে চারিদিকে। এটা বোঝানোর জন্য আমি আকাশি কালার দিলাম। ওরা ডিফিউশন হচ্ছে। দেখেন আমি যত দূরে যাচ্ছি আমি কিন্তু রডগুলোর দূরত্ব বাড়িয়ে দিচ্ছি, ডেনসিটি কমিয়ে ফেলছি, একটু বুঝেন। ওকে? আচ্ছা, এখন আপনারা একটু খেয়াল করলে, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখেন এই যে এই বি অ্যান্টিজেনের এই সিরামটার কনসেন্ট্রেশন কোন জায়গায় হোমোজেনাস, দেখেন, মানে ধরে নেন এই জায়গাটাতে, দেখেন এই যে সাদা সাদা ডটগুলো এখানের মধ্যে সে হোমোজেনাস দিয়ে আছে। আচ্ছা, আর এই সি অ্যান্টিজেনটা ডিফিউজ হতে হতে কোন জায়গায় গিয়ে সে হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড, দেখেন এই জায়গাটাতে। আপনারা একটু খেয়াল করুন, এখানে আকাশি ডটগুলো খুব ঘন ঘন নাই, মোটামুটি কনসেন্ট্রেশনে সমান দূরত্বে তারা আছে। ওকে? আচ্ছা, এখন তাহলে অন্যদিকে এই অ্যান্টিবডিটাও কি হবে? ডিফিউশন হবে চারদিকে, তাহলে সেও ডিফিউশন হচ্ছে। দেখেন ডিফিউশন যত দূরে যাচ্ছে তত হালকা হয়ে যাচ্ছে। আবার এদিকে ডিফিউশন হবে সে চারদিকে, তাহলে এদিকে একটু ঘন, যত দূরে যাচ্ছে তত ডেনসিটি কমে যাচ্ছে। তাহলে আপনারা একটু খেয়াল করুন আমি আসলে কি বুঝাতে চাচ্ছি, আশা করি অলরেডি ধরে ফেলেছেন। সেটা হলো যে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে দেখেন এই বি অ্যান্টিজেন এন্ড অ্যান্টি বি, এগুলো এই জোনটাতে জোন অফ ইকুইভ্যালেন্স। দেখেন এখানে বি অ্যান্টিজেন যেমন আছে হলুদ ডট, আবার অ্যান্টি বি এই যে হোয়াইট ডট সেগুলো আছে, এবং আমি ধরে নিচ্ছি এই জায়গায় তারা সমান পরিমাণে আছে। দ্যাট মিন্স জোন অফ ইকুইভ্যালেন্স। ফলে এখানে আপনি একটা প্রিসিপিটেশন পাবেন। তাহলে আমি বুঝে নিলাম কি, যে পেশেন্টের এই সিরামের মধ্যে বি অ্যান্টিজেন আছে, না হলে তো এখানে প্রিসিপিটেশন পেতাম না। আচ্ছা, এখন দেখেন নিয়ম অনুযায়ী কি ছিল, আমার যেহেতু এই অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টি বি, তাহলে অনলি আমি এখানে প্রিসিপিটেশনটা পাবো, অর্থাৎ এই মাঝখানে যেটা দিলাম লাল। কিন্তু বি অ্যান্টিজেনের সাথে সি অ্যান্টিজেনের স্ট্রাকচারাল সিমিলারিটি থাকায় কি হবে, এখানেও একটা প্রিসিপিটেশন পাবেন আপনি। দেখেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে কিন্তু নরমালি প্রিসিপিটেশন হওয়ার কথা ছিল না, কিন্তু ওর সিমিলারিটি থাকায় এখানেও আপনি একটা প্রিসিপিটেশন লাইন পাবেন। আর এদিকে বি অ্যান্টিজেনের জন্য লাইনটা এদিকে যাওয়ার কথা। তাহলে এখন দেখেন এই চিত্রটাকে আমি একটু ইজিলি আঁকলে কি দাঁড়ায়, এখানে ছিল বি অ্যান্টিজেন, এখানে ছিল সি অ্যান্টিজেন, আর এখানে ছিল অ্যান্টি বি। তাহলে প্রিসিপিটেশন লাইনটা থাকতো এইভাবে। ওকে? কিন্তু সি এর সাথে মিল থাকায়
সি অ্যান্টিজেন গুলো এখানে হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড হয়, লাইনটা আবার একটু এদিকে চলে এসেছে। তাহলে এখন গ্রাফটা পাবেন আপনি এভাবে। তাহলে এরকম গ্রাফ যদি আমরা পাই প্রিসিপিটেশন লাইন, তাহলে আমরা বলতে পারবো যে বি অ্যান্টিজেনের সাথে সি অ্যান্টিজেনের মিল আছে, না হলে এটা আমরা পেতাম না। এম আই ক্লিয়ার? এটা আমরা পেতাম না, এরকম সোজা পেতাম। আশা করি আপনাদেরকে আমি এটা আলহামদুলিল্লাহ এক্সপ্লেইন করতে পেরেছি। আপনারা লেন্স খুললে পাবেন 543 নম্বর পৃষ্ঠাতে এটা আছে। এবার আসেন যে এই যে ডাবল ডিফিউশন, এগুলো সবগুলো ডাবল ডিফিউশন, তাই না? কারণ অ্যান্টিজেনও ডিফিউশন হচ্ছে, অ্যান্টিবডিও ডিফিউশন হচ্ছে, ডাবল ডিফিউশন। আচ্ছা, এখন এবার আসেন যে এই ডাবল ডিফিউশনটাকে আমরা সময়ের সাথে সাথে সবকিছুই তো আপডেটেড হয়, আরো আপডেট করলাম, করে আমরা এবার ইমিউনো ইলেকট্রোফোরেসিস, ইমিউনো ইলেকট্রোফোরেসিস এরকম একটা সিস্টেমের উদ্ভাবন করলাম। অ্যাকচুয়ালি এটা কার থেকে মডিফাই করে? ডাবল ডিফিউশন প্রিসিপিটেশন মেথড। ঠিক আছে, এটার আপডেটেড ভার্সন। এখন দেখেন ইমিউনো ইলেকট্রোফোরেসিস, এটার মধ্যে আসলে কি হয়? এটার মধ্যে যেটা হয় যে আমরা একটা মিডিয়া নিলাম, ধরেন আগার মিডিয়া, এই নিলাম, নেওয়ার পরে আমরা এখানে পেশেন্ট থেকে নেওয়া সিরামটা এখানে ফেললাম। তাহলে এখন এই সময়ের সাথে সাথে এই যে সিরামের যে ড্রপটা এখানে আমরা ফেললাম, ধরেন এটার মধ্যে এগুলো হলো অ্যান্টিজেন, এগুলো হলো অ্যান্টিজেন। ওকে, আচ্ছা, তো নিয়ম অনুযায়ী ছিল কি, ওরা আস্তে আস্তে ডিফিউশন হবে, এর আগে যা দেখালাম আগে নরমালি। কিন্তু এখন এখানের মধ্যে আমরা কি করব, ওর এই ডিফিউশনকে আমরা মানে বাহির থেকে ইনফ্লুয়েন্স করব আরো জোরে করার জন্য। যেমন আপনি একটা ধরেন একটা ঘোড়া হাঁটছে, সে তার নিজের মতো করে হাঁটছে, আস্তে ধীরে হাঁটছে, আপনি কি করলেন, তাকে পেছন থেকে চাবুক লাগালেন, লাগালে সেই ঘোড়াটা কি করবে, আরো জোরে দৌড়ানো শুরু করবে না? আমরা সেই কাজটাই করেছি, যাতে এই কাজটা আরো দ্রুত হয়, ডিফিউশনটা যাতে আরো ফাস্টার হয়। সেই কারণে আমরা যেটা করব, আমরা এই মিডিয়ার মধ্যে কারেন্ট ফ্লো করব, ইলেকট্রিসিটি। তো যখন আমরা এখানে কারেন্ট ফ্লো করব, তখন কারেন্ট মানে কি, দ্য ফ্লো অফ ইলেকট্রন। ওকে, তাহলে এই ইলেকট্রনের ফ্লো এর কারণে এই অ্যান্টিজেন গুলো, দেখেন এই অ্যান্টিজেন গুলোর মধ্যে বিভিন্ন চার্জ থাকে, আইদার অ্যান্টিজেন গুলো পজিটিভলি চার্জড অথবা অ্যান্টিজেন গুলো নেগেটিভলি চার্জ। কিছু অ্যান্টিজেনের মলিকিউলার ওয়েট বেশি, কিছু অ্যান্টিজেনের মলিকিউলার ওয়েট কম, এভাবে। ফলে তারা তাদের অ্যাকর্ডিং টু চার্জ এন্ড মলিকিউলার ওয়েট, এই কারেন্ট ফ্লো এর কারণে তারা খুব দ্রুত ডিফিউশন হয়ে যাবে। ডিফিউশন হয়ে মনে করেন এই অ্যান্টিজেন গুলো এভাবে ডিফিউশন হয়ে ছড়িয়ে গেল, সব দিকে ছড়িয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এখানে এবার এরকম লম্বা করে একটা জায়গায় আমরা আমাদের যেটা আমাদের দরকার, ধরেন আমরা জানতে চাচ্ছি পেশেন্টের সিরামে স্ট্রেপ্টোকক্কাস এ অ্যান্টিজেনটা আছে কিনা, স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছি, আমরা হচ্ছে জানি না, কিন্তু আমরা ওই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার এ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি গুলো এখানে প্লেস করলাম। যদি থাকে প্রিসিপিটেশন হবে, যদি না থাকে প্রিসিপিটেশন হবে না। ঠিক আছে, পেশেন্টের সিরামের কি আছে না নাই আমরা জানি না, আমরা জানি আমাদের এই অ্যান্টিবডিটা অ্যান্টিজেন এ এর এগেইনস্টে অ্যাক্টিভ। যখন এভাবে ডিফিউশন এবার রাখলাম, রাখার পরে এখন কি হবে দেখেন, এই যে অ্যান্টিজেন গুলো এখন এভাবে ছড়িয়ে গেছে না, তারপর তারা আবার এখান থেকে আস্তে আস্তে চারদিকে ছড়াবে, ডিফিউশন হবে। অর্থাৎ আমি ওদেরকে এই যে জটলা বেঁধে ছিল, ওরা এই জটলা পাকিয়ে রেখেছিল, ওই জটলাটাকে একটু খুলে দিলাম,
কিভাবে? ইলেকট্রিসিটি মাধ্যমে, কারেন্ট ফ্লো এর মাধ্যমে। ফলে তাদের ডিফিউশনটা আগের তুলনায় র্যাপিডলি হবে। আবার এদিকে অ্যান্টিজেন গুলো ডিফিউশন হবে এই কলাম থেকে, ওরা ডিফিউশন হবে, তাই না? আচ্ছা, ফলে দেখেন এদিকে ডিফিউশনটা হচ্ছে। একটু সূক্ষ্ম বিষয় আসলে, বাট বুঝতে পারলে খুবই মজা। তাহলে এখান থেকে ওরা ডিফিউশন হচ্ছে অ্যান্টিবডি গুলো, এই যে আমি ডট ডট দিয়ে বুঝাচ্ছি, ওরা ডিফিউশন হচ্ছে অ্যান্টিবডি গুলো। এখন তো এই জায়গায় মনে করেন জোন অফ ইকুইভ্যালেন্সটা এই জায়গায়, তখন আপনি এখানে একটা প্রিসিপিটেশন লাইন পাবেন। ঠিক আছে? যদি পেশেন্টের এই সিরামের মধ্যে অ্যান্টিজেন এ প্রেজেন্ট থাকে তাহলে একটা প্রিসিপিটেশন লাইন পাবেন। একইভাবে এখানে একটা প্রিসিপিটেশন লাইন পাবেন। কোথায়? যেখানে অ্যান্টিজেন সংখ্যা এবং আমাদের দেওয়া অ্যান্টিবডি সংখ্যা হোমোজেনাস ছিল, জোন অফ ইকুইভ্যালেন্স। বাস, তাহলে প্রিসিপিটেশন কার্ভ পাওয়া মানে আমি বুঝবো যে কি, পেশেন্টের এই যে সিরাম নিলাম, এই সিরামের মধ্যে কি আছে? আমাদের টার্গেট অ্যান্টিজেনটা আছে, না হলে তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সও হতো না, প্রিসিপিটেশন লাইনটাও আর হতো না। তাহলে এটাই হলো যে আমাদের ইমিউনো ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, কারেন্টের মাধ্যমে আমরা এটাকে করি মডিফাই করে। এরপরে সায়েন্টিস্টরা কন্টিনিউয়াস, ওরা কোনো কিছুতেই তৃপ্ত থাকে না, আরো জানার ইচ্ছে তাদের। ফলে ওনারা কি করলেন যে আরো স্পিডে করতে যাচ্ছে বিষয়টাকে। এখন দেখেন যে কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস এর আপডেট ভার্সন, এখন যেটা এটাকে আরো একটু মডিফাই করলো, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 9 এরকম। তাহলে এটা হবে যে কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস। তো ধরেন একই রকম আমরা একটা মিডিয়ার মধ্যে আছি, ধরেন আগার মিডিয়া। এবার আমরা কি করব, এই আগার মিডিয়ার দুপাশে দুইটা ইলেকট্রোড বসিয়ে দিলাম অ্যাটাচড করে। এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পেশেন্ট থেকে সিরাম নিয়ে সিরামের ড্রপটা এখানে ফেললাম। ঠিক আছে? তাহলে দেখেন এই যে ইমিউনো ইলেকট্রোফোরেসিস আমি শুরুতে বলেছিলাম, এটা কার আপডেট ভার্সন? ডাবল ডিফিউশন অফ প্রিসিপিটেশন টেস্ট। তাহলে আমার শুধু অ্যান্টিজেন ড্রপ দিলে হবে না, অ্যান্টিবডি ড্রপও দিতে হবে। তাই আমরা এখানে নোন অ্যান্টিবডি দিলাম। আচ্ছা, তো নিয়ম অনুযায়ী কি, এই ওরা যে এখানে জটলা পাকিয়ে আছে, আস্তে আস্তে ওরা কি হবে? ডিফিউশন হবে। একইভাবে এই অ্যান্টিজেনটাও ডিফিউশন হবে। এখন আমরা কি করব, দেখেন ওদের ডিফিউশনটাকে আরো স্পিড করব, আরো স্পিড দিব। এই যে আমরা যখন এই ইলেকট্রোড গুলোর মধ্যে কারেন্ট চালু করে দিব, তখন এই অ্যান্টিজেন গুলো ক্যাথোডের দিকে ধাবিত হয়, তার ফলে তারা কোন দিকে যাবে? এদিকে খুব দ্রুত গতিতে ডিফিউশন হতে শুরু করবে, কারণ ওদেরকে ক্যাথোড অ্যাট্রাক্ট করছে চার্জের মাধ্যমে। অন্যদিকে এখানে যে অ্যান্টিবডি জটলা পাখি আছে, ওরা ওদেরকে অ্যাট্রাক্ট করবে অ্যানোড, ফলে এই যে ওরা অ্যানোডের দিকে খুব দ্রুত গতিতে ডিফিউশন হতে শুরু করবে, খুব দ্রুত গতিতে। ফলে দেখেন ওরা যত দ্রুত ডিফিউশন হবে, এই ঠিক প্রায় এই জায়গায় এসে, ধরেন এই জায়গাটা এসে, এখানে এসে জোন অফ ইকুইভ্যালেন্স ফর্ম হলো, অর্থাৎ অ্যান্টিজেনের সংখ্যা এবং অ্যান্টিবডির সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি সমান হয়ে গেল। ফলে আমরা এই জায়গাতে প্রিসিপিটেশন দেখতে পাবো। তাহলে দেখেন এখানে প্রিসিপিটেশন লাইনটা কি হবে? খুব দ্রুত হবে, কারণ ডিফিউশনকে আমি ক্যাথোড এবং অ্যানোডের মাধ্যমে অ্যান্টিজেনকে অ্যান্টিবডির দিকে নিয়ে আসছি,
আবার অ্যান্টিবডিকে অ্যান্টিজেনের দিকে নিয়ে যাচ্ছে, দুজনে দুইজনের দিকে দৌড়াচ্ছে, ফলে এই জোন অফ ইকুইভ্যালেন্সটা খুব দ্রুত গঠিত হবে, প্রিসিপিটেশনটা আমি খুব দ্রুত দেখতে পাবো। এটাকে বলে যে কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস। দিস ইজ বেসড অন ডাবল ডিফিউশন in precipitation test method.